বিচারকদের পণবন্দী, শিহরিত গোটা দেশ। তৃণমূলের মহা জঙ্গলরাজের উদাহরণ টেনে এনে মোথাবাড়ি এই বলে তৃণমূলকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, প্রথম কথা হচ্ছে মোদী আজ বলছিলেন যে জাজেদের সাথে এরকম ব্যবহার কোনো ভারতের কোনো রাজ্যে কখনো হয় না। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন জাস্টিস লোয়া নামক একজন জাজের সাথে এর থেকেও খারাপ ব্যবহার হয়েছিল, তাকে মেরেই ফেলা হয়েছিল। তিনি মোদী অমিত শাহের বিরুদ্ধে রায় দিচ্ছিলেন বলে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরেননি। দ্বিতীয় কথা, আজকে আপনাদের এবিপি আনন্দেই দেখছিলাম মোদী এবার একটা খুব ভালো কাজ করেছেন। এক সেকেন্ড, মোদী একটা খুব ভালো কাজ করেছেন এবার, যে মিটিং করতে এসছেন, অন্যান্য সময় সিকিউরিটি গার্ড ইত্যাদি সঙ্গে আনেন, এবার শ্রোতাও সঙ্গে নিয়ে এসছেন। আপনারাই সারাদিন ধরে দেখাচ্ছিলেন যে বিহার থেকে লোক, তারা বলছে আমরা বিহার থেকে এসেছি মোদিজির ভাষণ শুনতে, বিহার থেকে কোচবিহার, মানে এই যে সঙ্গে করে লোক নিয়ে আসা মিটিং করার জন্য, এইটা মোদিজির একটা যুগান্তকারী একটা আবিষ্কার এইবার আমরা পেলাম। এখন যেটা প্রশ্ন করছেন, দেখুন, একটা আমাদের এই প্রশ্ন থাকবেই যে এই যে মোফাক্করুল বলে যে ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছে, যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার সম্পর্ক দেখা যাচ্ছে, মানুষের যেখানে নাম বাদ পড়েছে, এবং খালি বাদ পড়েছে তাই নয়, কবে তার নামটা আবার উঠবে তার কোনো স্পষ্ট উত্তর নেই। এমতাবস্থায় মানুষ বিক্ষোভ করবেন, রাস্তায় নামবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ছিল। যে যাই বলুক না কেন, যার যায় তার যন্ত্রণাটা সেই জানে। মানুষ রাস্তায় নামবেন অত্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু যেটা একটা গণতান্ত্রিক আন্দোলন হওয়ার কথা, সেখানে কিছু এই ধরনের লোকজনকে ঢুকিয়ে কোনোভাবে আন্দোলনটাকে কালিমালিপ্ত করা হচ্ছে কিনা, এবং এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে পুলিশের কাছে এই জাজের যারা জাজ আছেন এতদূর অবধি যেতে দেওয়া এক্স্যাক্টলি একদম আমি সেই কথাই বলছি। আমি বলছি যে পুলিশের কাছে এই জাজেরা, জুডিশিয়াল অফিসাররা নিরাপত্তা চেয়েছিলেন, তাদেরকে সেই নিরাপত্তা দেওয়া হলো না। আবার এই মোফাক্করুল বা তারা এই ঘটনাটার ঘটালেন বলে যারা জানা যাচ্ছে। আবার আমরা এইটাও দেখলাম, এই বিক্ষোভ টিক্ষোভ অবরোধ সব হয়ে যাওয়ার পরে এই মোফাক্করুলের সাথে ওইখানকার লোকাল থানার আইসির কল রেকর্ডটা এখন সামনে এসছে, যেখানে একদম দুজন পরিচিতের মতো করে তারা কথা বলছে যে ঠিক আছে এবার রাস্তাটা খালি করে দিন, আমাদের গাড়িগুলো বেরিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং লোকাল আইসির সাথে মোফাক্করুলের এই সম্পর্কটাও রয়েছে। আবার বাইরে এতগুলো ঘটনা ঘটে গেল, পুলিশ নাকি জানতো না। এর পেছনে কোথায় কি রহস্য আছে সত্যি কিন্তু সামনে আসা দরকার, কারণ আমরা চাই না মানে মানুষের যেটা গণতান্ত্রিক ক্ষোভ সেইটাতে কালিমালিপ্ত হোক, আবার একটা অপ্রীতিকর ঘটনাকে অজুহাত বানিয়ে মানুষের সেই গণতান্ত্রিক ক্ষোভটাকেও প্রকাশ করার অধিকারটাকে নাকচ করে দেওয়া হোক। আমার শেষ কথা আমি এখানে বলছি, আপনারা বিবেচনা করে দেখুন, গণতন্ত্র একটা 2 ওয়ে ট্রাফিক, কোনো 1 ওয়ে ট্রাফিক নয়। আমার দেশের একজন নাগরিক হিসেবে যেরকম আমার কতগুলো দায়বদ্ধতা রয়েছে, তেমন আমার প্রতিও রাষ্ট্র ব্যবস্থার কতগুলো দায়বদ্ধতা রয়েছে। আজকে যদি ইলেকশন কমিশন এই নির্দেশ দিতে পারে যে রাত্রি 12টা অবধি আমরা টাইম বেঁধে দিলাম, এই সময়সীমার মধ্যে লোকগুলোকে গ্রেপ্তার করতে হবে, ভেরি গুড। তাহলে ইলেকশন কমিশন কেন এই নির্দেশটাও দিতে পারে না যে আমরা এই 5 মাস সময়সীমা বেঁধে দিলাম, তার মধ্যে ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ করতে হবে। আজকে আপনারা চিন্তা করতে পারেন, একটা ভোট হচ্ছে, ফার্স্ট ফেজের নমিনেশন জমা দেওয়ার দিন পর্যন্ত পার হয়ে গেল, এখনো পর্যন্ত কে ভোট দেবে আর কে ভোট দেবে না ঠিক হলো না। ইলেকশন কমিশন টাইম লাইন বেঁধে দিয়ে একটা ভোটার লিস্ট কেন পাবলিশ করতে পারে না বলুন তো? এই ইলেকশন কমিশন 2 দিন পরে ভোট করাবে। আজকে যে মানুষের নামগুলো বাদ চলে গেল, আজকে দেখুন, আমরা না একটা স্টুডিও বসে অনেক আলোচনা করতে পারি, কিন্তু যে লোকটার নামটা ডি ভোটার হয়ে গেল, কালকে তার রেশন কার্ড থাকবে কিনা, তিনি যে সরকারি প্রকল্পের বেনিফিটগুলো পাচ্ছেন সেগুলো পাবেন কিনা, কালকে তার 100 দিনের কাজের থাকবে কিনা, তার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে কিনা, এই প্রশ্নগুলোর কোনো উত্তর রয়েছে? সুতরাং এমতাবস্থায় যে মানুষের দেওয়ালে পিঠটা ঢেকে যাচ্ছে, সে করবেটা কি? তাকে এইগুলো হজম করতে হবে। আর সে যদি প্রতিবাদে রাস্তায় নামে, তখন সে হয়ে যাবে রোহিঙ্গা, তখন সে হয়ে যাবে সন্ত্রাসবাদী, তখন সে হয়ে যাবে টেরোরিস্ট। সুতরাং আমার নাগরিক হিসেবে আমার দায়বদ্ধতা তো আমি 100 বার পালন করবো, কিন্তু আমার প্রতিও কি রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই? সেইটাকে নিয়ে প্রশ্ন কে করবে? বেশ, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি বারবার বলছি, এই নির্দেশনামাতে কিন্তু প্রশাসনের গাফিলতি ছত্রে ছত্রে তার উল্লেখ রয়েছে। ক্ষোভ বিক্ষোভগুলো আজকে ইলেকশন কমিশনের আমি একেবারে ওকালতি করতে রাজি নেই। তুমি জানো, প্রতিনিয়ত আমি সমালোচনার মধ্যেই রাখতে চাই ইলেকশন কমিশনকে তার ভূমিকার জন্য, কিন্তু ইলেকশন কমিশনের হিম্মত নেই একটা ভোটার তালিকা প্রকাশ করতে চূড়ান্ত ভাবে। তার কারণ, মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটাকে যেভাবে করে এসেছি তাতে পুরো বিচার ব্যবস্থা এর মধ্যে হস্তক্ষেপ করেছে, এটা নিয়ে গর্ববোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা জানি যে 701 জন বিচারপতি এখানে কাজ করছেন রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে এসে, তারা সাধারণ বিচার ব্যবস্থাকে আপাতত পাট চুকিয়ে দিয়ে, অর্থাৎ সাধারণ বিচার ব্যবস্থা বন্ধ রেখে একটা কস্ট অফ দ্য জেনারেল জাজমেন্ট, জেনারেল জাস্টিস, তারা কিন্তু এই কাজটা করছেন। এবং এই কাজটা তারা মানে যতক্ষণ শেষ করতে না পারবেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল আছে বলে আমি অন্তত মনে করি না, কারণ এন্টার প্রসেসটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে হচ্ছে। রবিবার কোচবিহারের সভা থেকেও বেছে বেছে হিসেব নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का चुन चुन के हिसाब किया जाएगा।
আমি জাস্ট তিনটে কথা বলছি। প্রথম কথা, আমি বিশ্বনাথ স্যারের সাথে একটু ডিফার করব। আজকে এই মুহূর্তে ইলেকশন কমিশনের কি করণীয় আছে কি নেই সেটা একমাত্র বিবেচ্য নয়। ইলেকশন কমিশন চাইলে ইন ডিউ টাইম পশ্চিমবাংলা এসআইআর শুরু করতে পারতো, অনেক পরে শুরু করেছে। দ্বিতীয় কথা, তাও যখন দেরি হলোই এবং এতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদির ফলে আরো জটিলতা তৈরি হলো, তাহলে ভোটটাকে আরো 1 মাস পরে 1.5 মাস পরে ঘোষণা করা যেত। তাতে দরকার হলে কিছুদিন রাষ্ট্রপতি শাসন হতো, তাতেই ভোট হতো। এরকম কি উদাহরণ আমাদের দেশের আগে নেই? সুতরাং আজকে এই মুহূর্তের এটা বিষয় না, মানে দীর্ঘদিন ধরে ইলেকশন কমিশনের ভূমিকার ফলে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আর আমার দুটো কথা, নজরুল ইসলাম আপনারা জানেন মোথাবাড়ির এমএলএ, তার নামটাও এডুকেশনের তালিকায় ছিল। এটা কি ম্যাজিক আমরা জানি না, মোথাবাড়ির হাজার হাজার সাধারণ ভোটারের নাম ঝুলে থাকলো কিন্তু নজরুল ইসলামের নামটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ফারাক্কায় যেখানে কংগ্রেসের প্রার্থী, তার নামটা ডিলিট করে দেওয়া হলো। এখন ট্রাইব্যুনালে গিয়ে তিনি তার নামটাকে এখন অন্তর্ভুক্ত করছেন। এর পেছনে অন্য কোনো হিসাব আছে কি না আছে এটা আপনারাই বিচার করুন। এবং আমার শেষ কথা এখানে আপনাদেরকে বলছি যে আপনারা প্রধানমন্ত্রীর ভাষণ ছড়ালেন, ধর্মেন্দ্র ডায়লগ নিয়ে বলছেন এইবার ভোটের পরে চুন চুনকে হিসাব লেঙ্গে, চুন চুনকে। আর ওই ধর্মেন্দ্রের ডায়লগ ওনার মুখে শুনে আমার ধর্মেন্দ্র ছেলের একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, तारीख पे तारीख तारीख पे तारीख तारीख पे तारीख। हमारी सरकार ने लोकसभा और विधानसभा में महिलाओं के लिए 33% रिजर्वेशन देने का कानून बनाया था। माताओं बहनों का यह हक 40 साल से लटका हुआ है। সতেরো ভোটের আগেই কেন? মানে ভোটের আগেই প্রধানমন্ত্রী বলছেন 40 বছর ধরে যেটা আটকে রয়েছে মা বোনদের অধিকার, সেইটা আর দেরি করা ঠিক হবে না। দেখো দেরিটা কে করছে। আমি প্রথম কথা হচ্ছে যে মহিলা রিজার্ভেশন বিল নিয়ে বলছেন, এটা একদম ইতিহাসে নথিভুক্ত। এই ভারতে প্রথম মহিলা রিজার্ভেশনের দাবি করেছিলেন একজন কমিউনিস্ট মহিলা আন্দোলনের নেত্রী গীতা মুখার্জি। এবং যেদিন মোদির আমলে পার্লামেন্টে এই বিলটা পাস হচ্ছে, সেদিন আমাদের পার্টির নয়, শিবসেনা এবং এনসিপির যারা সাংসদ তারা পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে গীতা মুখার্জির নাম করে শ্রদ্ধা জানিয়েছিলেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা মাথায় রাখতে হবে, যখন এই উইমেন রিজার্ভেশন বিল পার্লামেন্টে পাস হলো, একা বিজেপি পাস করায়নি, ভারতের একটা রাজনৈতিক দল এতে কোনো আপত্তি করেনি, প্রত্যেকে হাত তুলে এটাকে সমর্থন করে পাস করিয়েছে। 3 নম্বর কথা, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার এই সমস্ত কিছু ভারতের প্রেক্ষাপটে আলোচনা হওয়ার বহু বছর আগে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার পঞ্চায়েত এবং পুরসভায় 33% মহিলা রিজার্ভেশন করেছে। এবং 4 নম্বর, এই যে ইমপ্লিমেন্টেশনটা নিয়ে কথা হচ্ছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না কেন? মহিলা রিজার্ভেশন বিলটাকে 2023 সালে পার্লামেন্টে পাস করানো হলো, কবে ইমপ্লিমেন্ট করা হবে কোনো ডেডলাইন না রেখে। তারপরে লোকসভার ভোট হলো, এতগুলো রাজ্যে বিধানসভার ভোট হচ্ছে এই ইমপ্লিমেন্টেশন ছাড়া। কারণটা কি? কারণ হচ্ছে বলা হলো সেন্সাসটা এরপরে হবে, পরে সেন্সাস রিপোর্টটা পেয়ে আমরা তারপর এটাকে ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা, সেন্সাস রিপোর্ট তো 2021 সালে প্রকাশিত হওয়ার কথা ছিল। আমাদের দেশে তো 2021 সাল থেকে সেন্সাস পেন্ডিং। একদিকে মোদি বলে রেখেছে যে যতদিন না সেন্সাস রিপোর্ট প্রকাশিত হচ্ছে ততদিন মহিলা রিজার্ভেশন বিল ইমপ্লিমেন্টেড হবে না। অপরদিকে উনি নিজে 2021 সাল থেকে 2026 সাল সেন্সাস রিপোর্ট প্রকাশ করছেন না। তারপরে উনি দাঁড়িয়ে মহিলা রিজার্ভেশন বিলের নামে ভোট চাইছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন তো? হাতরাস, উন্নাও, কাটুয়া এইগুলোও সত্যি, আবার মধ্যমগ্রাম, হাঁসখালি যেগুলো কেয়াদি বলছেন এগুলোও সত্যি। এগুলো কোনটাই কসবা ল কলেজে সত্যি, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন ছাত্র নেতা নিজের দলের সহকর্মীকে গণধর্ষণ করেছে, এগুলো সব সত্যি, আরজিকর সত্যি। মুশকিলটা হচ্ছে সুস্থ গণতন্ত্রে কখনো আরজিকরের জাস্টিফিকেশন হাতরাস হতে পারে না, আর কখনো হাতরাসের জাস্টিফিকেশন আরজিকর হতে পারে না। দয়া করে যেন আমরা অন্য রাজ্যে ধর্ষণ দেখিয়ে নিজের দায়িত্বপ্রাপ্ত রাজ্যে ধর্ষণের ঘটনাটাকে লঘু না করি। 1998 থেকে 2002 পর্যন্ত গবেষণা হয়েছে যে কিভাবে দাঙ্গাকে কাজে লাগিয়ে গুজরাটে কিভাবে বিজেপি ক্ষমতা এসেছিল, সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে। সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে। আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, তুমি বলো এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হবে? কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? পুলিশ কি করছিল? তৎক্ষণাৎ পুলিশ যখন দেখলো সকাল থেকেই বিক্ষোভকারীদের জমায়েত হচ্ছে, তাহলে তখনই কেন হটিয়ে দিল না? তখনই কেন ব্যবস্থা নিল? একদম দেখুন, এখানে সুমন দা একটা কথা বলছেন যে 98 থেকে 2002 সাল অক্সফোর্ডের গবেষণায় পাওয়া গেছে কিরকম ভাবে দাঙ্গা করে গুজরাটে বিজেপি জিতেছে। ঠিক কথা। 98 থেকে 2002 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই সেটাও জানা আছে, তার জন্য অক্সফোর্ডের গবেষণা লাগবে না। দাঙ্গা করে গুজরাটে বিজেপি জেতার পরে পশ্চিমবাংলা থেকে মোদিকে ফুলটাকে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিনা সেটা নিশ্চয়ই জানা আছে, এর জন্য অক্সফোর্ড লাগবে না, কেমব্রিজ লাগবে না। এবার যে কথাটা এখানে হচ্ছে, দেখুন ভাই, ইলেকশন কমিশনের কাছে আবেদন করা সত্ত্বেও জুডিশিয়াল অফিসারদেরকে ইংলিশ বাজারে শিফট করানো হলো না। ইলেকশন কমিশনের কাছে এবং পুলিশের কাছে আবেদন করা সত্ত্বেও তাদেরকে পুলিশ নিরাপত্তা দেওয়া হলো না। ইলেকশন কমিশনও সেখানে ইন্টারভিউ করলো না। আমি এর আগের বার বললাম নজরুল ইসলাম ওখানকার তৃণমূলের ক্যান্ডিডেট, তার নামটা ক্লিয়ার হয়ে গেল এডুকেশন থেকে, কিন্তু সাধারণ ভোটারদের নাম ক্লিয়ার হলো না। যে যাই বলুক না কেন, এর মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা মানচিত্র আছে, সবাই বুঝতে পারছে। এবং দেখুন, একটা কথা বলছি যে ভারত বিরোধী চক্রান্ত ইত্যাদি কথা বারবার করে উঠে আসছে। সত্যি যদি গোটা ঘটনার মধ্যে কোথাও কোনো বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী চেষ্টা থেকে থাকে, যদি
যদি সামনে আসে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে শুলে চড়ান। কিন্তু যদি এরকম কিছু সামনে না আসে, এটা যদি শুধুমাত্র ভোটার লিস্ট থেকে বাদ পড়ে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের স্বাভাবিক বিক্ষোভ হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু কোনো রকম দাগ যেন না লাগানো হয়, এটা আমরাও আবেদন করছি। ক্রিমিনাল পার্টটাকে অবশ্যই ব্যবস্থার মধ্যে আনতে হবে। তবে হ্যাভিং সেড দ্যাট, শেষ কথা আমি এখানে বলছি, ভারতের গণতন্ত্র নিয়ে আমরা গর্ব করি। আমি একজন কমিউনিস্ট, কিন্তু আমি মনে করি চায়নার থেকে আমাদের ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক উন্নত ব্যবস্থা। চায়নার থেকে আমাদের ভারতের ডেমোক্রেটিক স্ট্রাকচার অনেক উন্নত একটা স্ট্রাকচার বলে আমি একজন কমিউনিস্ট হিসেবে এবং ভারতীয় হিসেবে আমি গর্বিত। সেই জায়গায় ভারতের ভোটে ভারতীয়রা ভোট দিতে পারবে না, তাদের একটা অংশকে জাতের নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে বাদ দিয়ে দেওয়া হবে। ধরুন এটাও কিন্তু ভারত বিরোধিতাই। আমি বলছি আপনাকে, ধরুন বিহারে এত রকমভাবে মানুষের নাম তো বাদ দেওয়া হলো, ভোটটা হয়ে গেল, সরকার গঠিত হয়ে গেল, যাদের নামটা বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে এখন তাদের নামটা আবার ফেরত চলে আসছে লিস্টে, তারা অ্যাপিল করার ফলে। এর মানেটা কি? তারা জেনুইন ভোটার ছিল, বোনাফাইড ভোটার ছিল, কিন্তু তাদের মতামত ছাড়া একটা সরকার নির্বাচিত হলো। বলুন এইটাকে আমি ভারতের গণতন্ত্রের স্ট্রাকচারের বিরোধিতা হিসেবে ধরবো কি ধরবো না? আমার এই জায়গা থেকেই একটা আবেদন, ভারতের গণতন্ত্রকে আমাদের সবাইকে বুক দিয়ে রক্ষা করতে হবে। তার জন্য ভারতের গণতন্ত্রে যেন ভারতের মানুষ অংশগ্রহণ করতে পারে, এইটা হচ্ছে তার প্রথম কন্ডিশন। এই কন্ডিশনটাকে বাদ দিয়ে আর কোনো কন্ডিশন খাটে না, এই কন্ডিশনটাকে যেন সবাই মিলে আমরা পাহারা দিতে পারি।